শেষ পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। আমরা জিতছি, জানতাম ইতালি জিতবে আর খেলা অনেক মজা লাগছে। ফাইনালি আমরা জিততে পারছি। ইটস কামিং রোম and I'm celebrating to Italy has won the cup. এবং কঠোর লকডাউনেও অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ, দীর্ঘদিনের কর্মহীনতায় প্রবাসীদের সংকট। স্পেনে রেজিস্ট্রেশন করলেই মিলছে টিকা, খুশি বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ইংল্যান্ডের ঘরের মাঠেই তাদেরকে পরাজিত করে ইউরো কাপ নিজেদের করে নিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। 53 বছর পর ইউরো কাপ পুনরুদ্ধার করায় আজুরিদের অভিনন্দন জানিয়ে রাজধানী রোম সহ দেশটিতে চলছে উৎসব আর আনন্দোল্লাস। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। So fucking happy to be here. It's my first day in Rome and I'm celebrating to Italy has won the cup. খেলা দেখে আজকে অনেক মজা লাগছে। অবশ্যই এটা জানতাম যে ইতালি আগের থেকে জিতবো। ইতালি কিছু একটা ভালো করে দেখাইতে পারছে, এতে আমরা খুব খুশি। ব্রিটিশদেরকে পরাজিত করে আজকে আমরা ভালো একটা পর্যায়ে পৌঁছেছি, চ্যাম্পিয়ন হয়েছি। ইউরো কাপের স্বপ্ন পূরণ হওয়ায় প্রশংসায় ভাসছেন মানচিনি। 11 জুন ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের যাত্রা শুরু হয়। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ইতালি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বিজয়ের পর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ডের। ইউরো কাপের শুরু থেকেই ইংল্যান্ড বলে আসছিল ইট ইজ কামিং হোম, কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডকে পরাজিত করে ইতালি দেখিয়ে দিল এবারের ইউরো কাপ রোমে আসছে। ইট ইজ কামিং রোম। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ইতালির কাছে ইংল্যান্ডের হার কোনোভাবেই মানতে পারছেন না সে দেশের সমর্থকরা। তারা কাঠগড়ায় তুলেছেন কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল ও একাদশ নির্বাচনকে। অভিজ্ঞতার বাদ দিয়ে কেন তরুণরা পেনাল্টি নিল তার উত্তর খুঁজে পাচ্ছেন না সমর্থকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। পুরো আসরে দাপট দেখিয়ে ইংল্যান্ড জায়গা করে নেয় ইউরোর ফাইনালে। 55 বছর পর আবারও বড় ট্রফি জয়ের উপলক্ষ এসেছিল থ্রি লায়নদের সামনে। দল হবে ইউরো চ্যাম্পিয়ন, এই স্বপ্ন নিয়েই উইম্বলিতে হাজারো সমর্থক। মাঠে বসে খেলা দেখার সুযোগ ছিল 60,000 দর্শকের। টিকিট নেই, তারপরও মাঠের বাইরে জড়ো হতে থাকেন দর্শকরা। সবার চোখে একটাই স্বপ্ন, ইউরোপ সেরা হবে দল। ফাইনালও শুরুটা দারুণভাবে করে স্বাগতিকরা। লুকশো এগিয়ে নিল শুরুতে। দ্বিতীয়ার্ধে ইতালি ম্যাচে ফিরলেও যে বরাবরই খারাপ, এবারও ভাগ্য বিধাতা মুখ তুলে দেখেননি। 3-2 ব্যবধানে হারতে হয় ইংল্যান্ডকে। শেষ হয় ইউরোপ সেরা হবার স্বপ্ন। দলের এমন হার সমর্থকরা কোনোভাবেই মানতে পারছেন না। অনেকে দুষছেন কোচ সাউথগেটের কৌশলকে। কেন অনভিজ্ঞরা পেনাল্টি নিলেন এর উত্তর খুঁজছেন তারা। এটা খুবই দুঃখের এবং হতাশার। এই পরাজয় মেনে নেওয়া যায় না। আমরা এগিয়েছিলাম, তারপরেও হেরে গেছি কারণ আমাদের কোচের ভুল সিদ্ধান্ত। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার ইউরো ফাইনালে হার। ইংল্যান্ড সমর্থকদের কষ্টটা যেন বেড়ে চলছে। শেষ পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি, লন্ডন। কঠোর লকডাউনেও অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। অনেকেই কর্মহীন থাকায় প্রভাব পড়ছে সিডনি প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অবস্থার উপরও। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। লকডাউনের কারণে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলি। সাময়িকভাবে চাকরি হারিয়েছে অনেকেই। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে খুব বেশি আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা না থাকায় অনেকেই খণ্ডকালীন চাকরি হারিয়ে অস্থিরতায় দিন পার করছে। প্রবল শীত, লকডাউন ও ক্রেতাদের আর্থিক অসঙ্গতির কারণে ঈদের আগে গতানুগতিক কেনাকাটা একদমই থমকে গেছে। লকডাউনের মধ্যেই পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনায় ইতিমধ্যেই অনেক প্রবাসী এবছর বাংলাদেশে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার নতুন সংক্রমণের। কঠোর লকডাউনেও বেড়েই চলেছে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ। ইতিমধ্যেই গত 2 সপ্তাহে 550 জনেরও বেশি সংক্রমিত হয়েছে এবং দীর্ঘ 10 মাস পরে সিডনিতে করোনা আক্রান্ত হয়ে জন মারা গেছেন। ইতিমধ্যেই তরুণ রোগী সহ আইসিইউতে আছেন 15 জন, যা কিনা গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় মাত্র 10 ভাগের মতো মানুষ করোনা ভ্যাকসিনের 2টি ডোজই নিতে সক্ষম হয়েছে। এর জন্য সরকারের অতিরিক্ত সতর্কতা ও ফাইজারের অপ্রতুলতাকে চিহ্নিত করা হয়েছে। তবে নতুন করে সংক্রমণ বাড়ায় টিকা গ্রহণের লাইন দীর্ঘতর হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপের দিকে গেলেও তার সরকার অবাক হবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কঠোর পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। 3 দফায় বৃহত্তর সিডনি ও এর আশেপাশের কয়েকটি ছোট শহরের লকডাউন বেড়েছে। পরিস্থিতির দাবি অনুযায়ী আরও দীর্ঘতর হবে এমনটাই শঙ্কা বিশেষজ্ঞদের। সব মিলিয়ে 31,000 করোনা সংক্রমিত রোগীর মধ্যে অস্ট্রেলিয়াতে প্রবাসী বাংলাদেশি কেউ কেউ আক্রান্ত হলেও পুরো মহাদেশে এখন পর্যন্ত একজন বাংলাদেশীও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, ধন্যবাদ সোহার। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার সিডনির করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু তার নতুন নতুন রেকর্ড ছড়াচ্ছে করোনা সংক্রমণের। অন্তত গত 5 দিনের জন্য এই সংখ্যাটি সত্যি প্রতিদিনই গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড হচ্ছে। গতকালকে 77 জন স্থানীয় রোগী করোনা সংক্রমিত হয়েছিল বৃহত্তর সিডনিতে, এবং আজকে কিন্তু এই সংখ্যাটি 100-র উপরে, 3 নম্বরের উপরে চলে গেল। 112 জন স্থানীয় রোগী আজকে গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে। পুরো সংখ্যাটি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে 662 জন স্থানীয় রোগী করোনা সংক্রমিত অবস্থায় আছে গত 14 দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে। এবং আপনারা জানেন যে সিডনির এই মুহূর্তে 3য় সপ্তাহে লকডাউন চলছে। তবে আগামী 2-1 দিনের ভিতরে ঘোষণা আসতে যাচ্ছে যে লকডাউন আরও বর্ধিত করা হবে। তবে কতদিনের জন্য বর্ধিত করা হবে সেটি বলা যাচ্ছে না। তবে অস্ট্রেলিয়ার সিডনির যে প্রিমিয়ার যিনি আছেন নিউ সাউথ ওয়েলসের গ্ল্যাডিস, তিনি কিন্তু জানিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশ আসবে সেই অনুযায়ী কিন্তু তারা লকডাউন বাড়াবে। এটি পুরোটাই ডিপেন্ড করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে যে তারা কতদিন সময় চায় এই করোনা সংক্রমণকে ঠেকানোর জন্য। অস্ট্রেলিয়ার এই সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে এবং অস্ট্রেলিয়ার সিডনি ছাড়া অন্যান্য স্টেট যারা আছে, অন্যান্য শহর, বড় শহরগুলো আছে, সেখানে করোনা পরিস্থিতি এই মুহূর্তে ভালো আছে। 1-2 করে সংক্রমিত হচ্ছে। অন্যান্য যে নীতিমালাগুলো সেগুলিও কিন্তু শিথিল করা হয়েছে। তো আপনারা জানেন যে মাত্র কয়েকদিন পরে কিন্তু এখানে পবিত্র ঈদ পালিত হতে যাচ্ছে। কিন্তু গত ঈদের মতো কিন্তু এবছর এই কোরবানি ঈদে কিন্তু বাংলাদেশিরা উদযাপন করার সুযোগ পাচ্ছে না, অন্তত বৃহত্তর সিডনিতে। লকডাউন বর্ধিত করা হলে ঈদ কিন্তু লকডাউনের মধ্যেই পড়ে যাবে। যে কারণে এই মুহূর্তে যে ঈদের আগের 2 সপ্তাহ প্রচুর কেনাকাটা হয় বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে বা বাংলাদেশি বুচার শপগুলোতে, সেটি কিন্তু এই মুহূর্তে একদমই খারাপ অবস্থায় আছে। ক্রেতা শূন্য আছে অনেকটাই বলা যায়। লকডাউনের কারণে কিন্তু বাসা থেকে কেউ বের হতে পারছে না এবং অবশ্যই অনেকের আর্থিক অসঙ্গতি দেখা দিয়েছে। ইনকাম কমে গেছে লকডাউনের কারণে। স্কুল, আদালত, অফিস বন্ধ আছে, ফ্যাক্টরিগুলো বন্ধ আছে। বাংলাদেশি যারা খণ্ডকালীন চাকরি করছেন তাদের কিন্তু আর্থিক অবস্থা তুলনামূলক এই মুহূর্তে কিছুটা নাজুক আছে। সরকার গত বছর যেমন প্রচুর পরিমাণে সহায়তা দিয়ে গেছে কন্টিনিউয়াসলি লকডাউনের মধ্যে বা লকডাউনের পরবর্তী সময়েও, কিন্তু এবছর কিন্তু সেই ধরনের খুব বেশি সহায়তার তারা কিন্তু অফার করেনি। নাগরিকদের জন্য কিছুটা করলেও স্টুডেন্টদের জন্য কিন্তু খুব বেশি করেনি। এই কারণে আমি বলবো যে সিডনি এবং বৃহত্তর সিডনির আশেপাশে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, যারা খণ্ডকালীন চাকরি করতো, বিশেষ করে যারা হসপিটালিটি সেক্টরগুলোতে বা বাংলাদেশি দোকানগুলোতে চাকরি করতো, তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা নাজুক অবস্থায় আছে। অনেকেই গত সেমিস্টারে যারা পড়াশোনা শেষ করেছে, অনেকেই দেশে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আমাদের কাছে কোনো খবর নেই যে এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে। তবে মানসিকভাবে কম বেশি সবাই বিপর্যস্ত অবস্থায় আছে, কারণ দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে আন্তর্জাতিক নিয়মিত যেটি বর্ডারটি সেটি কিন্তু বন্ধ আছে এবং প্রতিটি লকডাউন বা করোনা পরিস্থিতি যতদিন খারাপ হচ্ছে সেটি কিন্তু নিয়মিতভাবেই দীর্ঘতর হচ্ছে দেশে যাওয়ার অপেক্ষা প্রবাসীদের। গতকালকে কিন্তু একজন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন সিডনিতে গত 10 মাসে, যেটি কিনা প্রথম। তবে ভ্যাকসিন কার্যক্রম যেটি ছিল সেটি কিন্তু অনেক
অনেক আগের চেয়ে অনেক দ্রুতভাবে বাড়ছে। সরকার জানিয়েছে, এনএসডব্লিউ সরকার জানিয়েছে প্রতিদিন 2 লক্ষ ভ্যাকসিন দেওয়ার মতো অ্যাবিলিটি সরকারের এই মুহূর্তে আছে। তবে ভ্যাকসিন কিছুটা ঘাটতি থাকায় ধীরে ধীরে মানুষ ভ্যাকসিন পাচ্ছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মানসিকভাবে ভালো নেই। এ ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা সংক্রমণের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। স্পেনে ভ্যাকসিন কার্যক্রম সহজ এবং বয়সের সময়সীমা উন্মুক্ত করে দেয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশটিতে খুব সহজেই যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করে টিকাদান প্রক্রিয়ায় যুক্ত হতে পারছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মোকাবেলায় স্পেনে ফ্রন্ট লাইনারদের দিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও এখন সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটিতে প্রাথমিক পর্যায়ে টিকা পাওয়া না পাওয়া কিংবা কবে নাগাদ সাধারণ মানুষ পাবে এ নিয়ে শঙ্কা কাজ করেছে। তবে বর্তমানে সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন মজুদ থাকায় সে সংখ্যা অনেকটাই কেটে গেছে। আমি ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনেরই সাইড এফেক্ট ছিল না। করোনা ভ্যাকসিন নেওয়ার আগে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ভিতরের থেকে সে আতঙ্কটা চলে গেছে। এদিকে সবকিছু খুলে দেওয়ার পর স্পেনে নতুন করে আবারও আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। শুরু থেকে ব্যাপকভাবে সবাইকে টিকাদানের আওতায় না নিয়ে আসাকেই দায়ী করছেন অনেকে। এখন আবার করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় আনন্দের পাশাপাশি আমাদের চিন্তাও হচ্ছে। স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 39,37,000-এর বেশি আর মারা গেছেন 81,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, স্পেন। কয়েক বছরের মধ্যেই চীনকে পেছনে ফেলে সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। ঘনবসতির দেশটিতে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র আবাসন সংকট। এ সংকট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন সবার কাছে পরিচিত। তবে এবার জনসংখ্যার ঘনত্বে চীনকে হটিয়ে ভারত হতে যাচ্ছে পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী 2025 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি রেকর্ডে বিশ্বের সব দেশকে ছাপিয়ে যাবে ভারত। বলা হয় দক্ষ জনশক্তিই নাকি চীনের উন্নয়নের হাতিয়ার। তবে কৌশলগতভাবে চীনের মতো পারদর্শী না হয় এই জনসংখ্যাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিপুল জনসংখ্যার কারণে এরই মধ্যে আবাসন সংকট দেখা দিয়েছে দেশটিতে। সামাজিক বিশ্লেষকদের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসস্থানের সংকটে ভারতে অস্থায়ী বস্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে অস্থায়ীভাবে বিভিন্ন বস্তিতে বসবাস করছেন 1,40,00,000 পরিবার। ভারত ঘনবসতির দেশ। এখানে পরিকল্পনা মাফিক ভবন তৈরি হয় না। সরকার যখনই নতুন ঘর বানানোর চিন্তা করে তখনই পাশাপাশি অনেক অবৈধ ঘর বানানো হয়। রয়টার্সের মতে এমন তীব্র বাসস্থান সংকটের জন্য গ্রামের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতাকে মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 130 কোটি জনসংখ্যার দেশটিতে মফস্বলে ভালো চাকরি এবং পড়াশোনার সুবিধা না থাকায় গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছেন মানুষ। পর্যাপ্ত বাসস্থান না থাকায় তারা অবৈধভাবে বস্তিতেই থাকছেন। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি দেশটি বিশুদ্ধ পানির অভাব, অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা এবং অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ সহ নানা সমস্যায় জর্জরিত। আমি কাজের জন্য রাজস্থান থেকে দিল্লিতে এসেছি। শহরগুলোতে মানুষ বাড়ছে। গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত করা যায় তাহলেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে। 2015 সালে ভারতের কেন্দ্রীয় সরকার আবাসন সংকট নিরসনে 2022 সালের মধ্যে শহরে 2 কোটি ঘর এবং গ্রামে 3 কোটি ঘর বানানোর পরিকল্পনা নিয়েছে। কিন্তু তা জনবহুল এই দেশটির আবাসন সংকট কতটুকু মেটাতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়। রাহানুল রানা, সময় সংবাদ। অভিবাসন প্রক্রিয়ায় চলমান জটিলতার অবসান ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে পর্তুগালের লিসবনে সমাবেশ করেছেন অভিবাসীরা। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ সমাবেশে বৈধকরণ প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা। লিসবন থেকে তারকুল হাসান আশিকের রিপোর্ট। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের ডাকে সাড়া দিয়ে রাজধানী লিসবনের ঐতিহ্যবাহী প্রাসাদো কমার্সিওতে জড়ো হন কয়েকশো অভিবাসী। এদের অধিকাংশই 1.5 থেকে 2 বছর, কেউ কেউ কয়েক বছর ধরে অপেক্ষা করছেন পর্তুগালের রেসিডেন্স পারমিটের আশায়।
নিয়মিত কর পরিশোধ বা বৈধ হবার প্রয়োজনীয় সব শর্ত পূরণের পরও করোনা মহামারী বা পর্তুগালের ইমিগ্রেশন সংস্থার নানা সীমাবদ্ধতা ও জটিলতায় এখনও কাঙ্ক্ষিত রেসিডেন্স কার্ড না পাওয়ায় হতাশ অভিবাসীরা। তাদের দাবি সুশৃঙ্খল প্রক্রিয়ায় এদের এইসব সমস্যার সমাধান হোক। দেখুন, আমরা নিয়মিত কর পরিশোধ করছি, এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ রয়েছে, তবুও কেন এত ভোগান্তি আমাদের? সমাবেশে পর্তুগিজদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশ কমিউনিটির অনেকে। পর্তুগিজ সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা অনেক কষ্ট করছি, কষ্ট তারা না পায়, এজন্য আমরা তাদের জন্য আইসি, ইনশাআল্লাহ এটা কামিয়াব হবে। প্রত্যেকটা দেশের অভিবাসীরা এসে এখানে সমবেত হয়েছে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল। তাদের দাবি একটাই, পর্তুগালে আর এখন অপেক্ষা করা যাবে না, এখনই সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে পর্তুগালের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা সেফের সংস্কারের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। এছাড়াও অভিবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। করোনা মহামারীতে নানা সংকটের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সংকট বেড়েছে অভিবাসীদের। বৈধকরণ প্রক্রিয়ায় শুধু দীর্ঘায়িত হয়নি, পদে পদে হয়রানি আর ভোগান্তি বেড়েছে অনেক গুণ। অন্তত পর্তুগালে থাকা এসব অভিবাসীদের প্রত্যাশা, তাদের এসব সমস্যার সমাধানে পর্তুগালের সরকার দ্রুত পদক্ষেপ নেবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। শেষ পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। আমরা জিতছি, জানতাম ইতালি জিতবে, আর খেলা অনেক মজা লাগছে। ফাইনালি আমরা জিততে পারছি। ইটস কামিং রোম and I'm celebrating that Italy has won the cup. এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।